আমি এখানে নিউটেক্স এনকে বাইন্ডারের একটা মিশ্রণ বানাবো। এখানে আমি 1 চামচ নিউটেক্স নিচ্ছি। এটা ঘন নিউটেক্স, বাজারের কেনা নিউটেক্সটা, আমার কাছে পাতলা নিউটেক্স নেই। তো 1 চামচ নিউটেক্স নিলাম। এবার 1 চামচ বাইন্ডার নেব। এবার নিব 1 চামচ এনকে। তাহলে আমার টোটাল 3 চামচ মিশ্রণ হলো। 3 চামচ মিশ্রণের 20%, 1/2 চামচ পানি আমি দিব এখানে। একই মাপের চামচ আছে আমার কাছে, আমি এটা দিয়ে 1/2 চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। একটু কম হয়েছে, আরেকটু অ্যাড করব আমি। এটা আমি ভালো মতো মিশিয়ে নিব এবং এই মিশ্রণটা দিয়েই কিন্তু আমি সবগুলো কালার বানাবো। আর নিচে যেটা আপনি দেখতে পাচ্ছেন মিশ্রণ, ওটা এনকে বাইন্ডার আর পানির মিশ্রণ। 2 চামচ এনকে, 2 চামচ বাইন্ডারের সাথে আমি 1 চামচেরও কম পানি মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। ওটা আমি পাতলা করার কাজে ব্যবহার করব। আর এখন যে মিশ্রণটা বানাচ্ছি, এটা দিয়ে আমি রং তৈরি করব। তো এই মিশ্রণটা দিয়ে আসলে আমি কিভাবে এতগুলো রং তৈরি করব আমি দেখাই। আমার কাছে আলাদা প্লেট আছে, আমি প্লেটে নিয়ে আসলে একটু একটু করে রং মিশিয়ে রং বানাবো। ভালো মতো মেশাতে হবে। আমি খুব এবড়ো থেবড়ো একটা বক্স নিয়েছি, আমার কাছে এখন কালার প্লেট নেই, আমি ঈদের পরে কিনবো। আচ্ছা, এই যে গোল একটা ট্রে আছে আমার কাছে, এটা সব জায়গায় পাওয়া যায়। এই গোল ট্রেতে আমি সবগুলো অংশে একটু একটু করে এই নিউটেক্স বাইন্ডার এনকে আর পানির মিশ্রণ দিয়ে দিব। 1/2 চামচ বা 1 চামচের মতো দিলেই হবে, মানে আমি রং খুব সামান্য নেব। এখানে আমি মেইন কালারগুলো গুলবো, মানে র কালারগুলো গুলবো। এটা আমি আলাদা আরেকটা ট্রেতে প্রয়োজন অনুযায়ী মিক্স করব, মিক্স করে অন্যান্য কালার বানাবো। আপাতত জাস্ট কয়েকটা কালার বানানোর মতো করে কালার গুলে নিচ্ছি। সবগুলোতেই মোটামুটি দেয়া হয়ে গেছে। এর পরের ভিডিওতে আমি দেখাবো যে আমি কিভাবে এখানে রং বানাবো র অ্যাক্রামিন কালার দিয়ে। এটা আমার র কালারের বক্স। এখানে সব ধরনের অ্যাক্রামিন রং আমার কেনা আছে, বাদামি বাদে। বাদামিটা আমার আপাতত বানিয়ে নিতে হবে। তো প্রথমে আমি ম্যাজেন্টা কালার মিলাচ্ছি। তুলি চুবিয়ে জাস্ট একটুখানি রং নেব। একদম একটুখানি রং নিয়ে আমি কালারটা বানাবো। র অ্যাক্রামিন কালার, র অ্যাক্রামিন কালার আমি নিউটেক্স বাইন্ডারের মিশ্রণে দিচ্ছি। আরেকটু রং দিতে হবে, এটা মনে হয় হালকা হয়ে গেছে। আমি আরেকটু রং মিশিয়ে নিচ্ছি। সুন্দর ম্যাজেন্টা বানানো হয়েছে। এরপরে আমার পিঙ্ক কালার হয়তো লাগবে না, কিন্তু তাও আমি একটু পিঙ্ক কালার বানিয়ে নিচ্ছি। ম্যাজেন্টা আর পিঙ্ক কিন্তু দুইটা আলাদা কালার। একটুখানি পিঙ্ক নিয়ে পিঙ্ক বানিয়ে নিচ্ছি। মনে রাখবেন, যে পরিমাণ কেমিক্যাল নিয়েছেন তার 8/1 ভাগের উপরে কোনোভাবেই রং মেলানো যাবে না, তাহলে কিন্তু আপনার কালার টেকসই হবে না, কালারটা উঠে যাবে। এখানে আমি পিঙ্ক বানিয়ে নিলাম। আচ্ছা, এরপরে কি কালার বানানো যায়? উম, লাল বানাতে পারি। লাল বানাতে হলে ব্রাশ না ধুলেও চলবে। খুব আলসে টাইপের মানুষ, ব্রাশ ধুতে খুব আলসেমি লাগে। চেষ্টা করি একবারে যতগুলো রং বানিয়ে ফেলা যায়। ব্রাশ একেবারে পরে ধুবো।
লাল রংটা মনে হয় আমার আসলে বেশিই পড়ে গেছে, আর একটু কম নেওয়া উচিত ছিল। লাল আর নীল আমি দেখেছি একটু কম নিলেও আসলে কাজ হয়, খুব বেশি রং নেওয়ার প্রয়োজন হয় না, আনলেস আপনি একদম টকটকা লাল দিয়ে কোনো কাজ করেন। এবার তুলি পরিষ্কার করতে হবে, মগের মধ্যে আমার পানি নেওয়া আছে, আমি তুলিটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি যেন কোনো রং না থাকে। মপ ব্রাশ পরিষ্কার করতে আসলে বেশি ঝামেলা হয় না। এবার আমি বেগুনি কালারটা নিচ্ছি। ওহো, বেগুনি কালারের আগে ব্রাশ না ধুলেও হয়তো হতো, কারণ লাল আর নীল মিলেই তো বেগুনি হয়। বেগুনি কালারটা আমি নিলাম। আর কি কালার বানাবো? আচ্ছা, পাতার জন্য নীল, সবুজ, হলুদ এগুলো লাগবে, এগুলো আমার বানিয়ে নিতে হবে। তুলি পরিষ্কার করে নিচ্ছি। এবার একটু নীল রংটা বানাই, নীলের পরে আমি সবুজ বানাতে পারবো তুলি না ধুই। একটু নীল নিয়ে নিচ্ছি। হালকা একটু নীল তুলিতে রেখেই আমি সবুজ রংটা বানাবো, কারণ বাজারের কেনা সবুজটা আসলে একটু কেমন সবুজ জানি। সবুজ নিচ্ছি। তুলিতে নীল লেগে আছে, ভালো মতো তুলিটা ক্লিন করে সবুজের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু গাঢ় একটা সবুজ কালার হয়েছে। একইভাবে আসলে আমি হলুদ আর গোল্ডেন হলুদ দুটো কালার বানিয়ে নিব। এইখানে আমি আসলে আর নতুন করে কিছু বলছি না, ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমাদের রং বানানো শেষ। আমি রাব্বি সুপার 6 নম্বর ব্রাশটা নিয়েছি। এবার আমি আমাদের গোলাপের প্রথম পাপড়িটা রং করব। এই যে এই পাপড়িটা, এটা একদম সামনে আছে, এটাই আগে করি। আর এই ফুলের মধ্যে এটাই মনে হয় সবচেয়ে বড় পাপড়ি। তো আমি প্রথমে এনকে বাইন্ডার নিয়েছি, শুধু এনকে বাইন্ডার, কারণ নিচ থেকে আমি দেখেছি বেশ খানিকটা অংশ ফাঁকা আছে, ফাঁকা আছে এবং কালার আসলে ব্লেন্ড করা। আমার তুলিতে মনে হয় একটু হলুদ রং ছিল। হ্যাঁ, এই যে হলুদ রং ছিল। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে একটু ম্যাজেন্টা কালার নিচ্ছি। ম্যাজেন্টা কালার নিয়ে তারপরে হালকা করে নিচ্ছি, কারণ আমার পাতার প্রাথমিক অংশে একদম হালকা কালার আছে। এই হালকা কালার দিয়ে আমি কাজ করে আস্তে আস্তে গাঢ়র দিকে যাব। এটা আমার কাছে একটু সহজ লাগে এই পদ্ধতি। তো আমি ছবি দেখে দেখে খুব হালকা হাতে আস্তে আস্তে পাপড়িটা রং করছি। বেশি হালকা হয়ে গেছে, একটু পিঙ্ক নিলাম, দেখি ব্রাইট হয় কিনা। হ্যাঁ, এবার কালার একটু ব্রাইট হয়েছে। আমি এভাবে একটু একটু করে পাপড়িতে রং করব। বেশি জোরে ঘষাঘষি করা যাবে না, তুলি শুকিয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে মনে হলে
এনকে বাইন্ডার পানির যে মিশ্রণ আছে ওখানে তুলিটা একবার চুবিয়ে নিতে পারেন, এতে তুলিটা একটু নরম হবে। কোনার জায়গাগুলো সাবধানে দিয়ে দিচ্ছি যেন অন্য পাপড়িতে রং না চলে যায়। পুরো পাপড়িটা আমি হালকা কালার দিয়ে কাভার করে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে গাঢ় কালারের দিকে যাব। একটু নিউটেক্স বাইন্ডারের মিশ্রণ নিলাম আর সাথে একটু এনকে বাইন্ডার পানির মিশ্রণ নিলাম। এখানে আমি ম্যাজেন্টাটা গাঢ় করে আরেকটা রং তৈরি করব। আমি ভুল করেছি, আগে রং বানিয়ে নিইনি। এই পাপড়ির কাজ শেষ করে আমি আগে সবগুলো রং বানিয়ে নিব, এটা আমার আগেই করা উচিত ছিল। গাঢ় একটা ম্যাজেন্টা রং তৈরি করে এবার আমি ছবি দেখে দেখে আস্তে আস্তে হালকা ভেজা থাকা অবস্থায় কাজ করছি, একেবারে শুকিয়ে করছি না, কারণ শুকিয়ে কাজ করলে ফুলের পাপড়িতে সুন্দর করে কালার ব্লেন্ড হয় না। সুন্দর করে কালার ব্লেন্ড করার জন্য আমি হালকা ভেজা থাকা অবস্থাতেই কাজ করছি। এইখানে পাতার একটা ভাঁজ আছে, ভাঁজের নিচের অংশটা একটু ডার্ক। আমি চেষ্টা করলাম পাপড়িটা বের করে নিয়ে আসতে, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এইখানেও হালকা একটা ভাঁজ আছে। একটু লাল রং নিলাম যেন ম্যাজেন্টাটা একটু গাঢ় হয়, কারণ আমার এখানে আর একটু গাঢ় কালার প্রয়োজন। ভাঁজের এখানটাতে আমি আরেকটু ডার্ক করে দিচ্ছি যেন পাতার ভাঁজটা আরো ভালোভাবে বোঝা যায়। বেশি গাঢ় হয়ে গেছে মনে হচ্ছে, দেখি এটা একটু ব্লেন্ড করে দেওয়া যায় কিনা। এখানে আর একটু একটু গাঢ় কালার আছে, আমি একটু মিলিয়ে মিলিয়ে ব্লেন্ড করছি। একদম গাঢ় কালার না, হালকা জাস্ট ফুলের সাথে মিশে গেছে এমন গাঢ় কালার। এখানে একটু বেগুনির ভাব আছে, আমি সামান্য একটু বেগুনি কালার নিয়ে নিচ্ছি একদম হালকা করে। অনেক এনকে বাইন্ডার পানির সাথে একটুখানি বানানো বেগুনি রংটা দিয়ে আমি এখানে হালকা একটা টান দিয়ে দিচ্ছি, এতে একটা হালকা করে মানে বেগুনির একটা আভা আসবে। খুব খেয়াল না করলে বেগুনি রংটা বোঝা যাবে না। পাপড়ির বাকি কাজগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করছি। এই পাপড়িতে আরো কিছু মানে সূক্ষ্ম কাজ আছে, এগুলো না শুকিয়ে করা যাবে না। যতটুকু কালার ব্লেন্ডিং আছে ওটুকু আমি করে আমি ছেড়ে দিব, কারণ ব্লেন্ডিং মানে বাকি কাজগুলো পরে করতে হবে, না শুকিয়ে করা যাবে না। তাহলে আমি এখন এটা শুকানোর জন্য রেখে দিব। এই অংশটা পুরোটা শুকাতে দিচ্ছি আমি। আরেকটা বিষয় আমি একটু বলে নিতে চাই, যেটা আমি আগে আসলে বলতে ভুলে গেছি। সেটা হলো আমরা যখন এই গোলাপটা কাজ করব, আমাদের যে কটা রং লাগবে আমাদের সে কটা রং আগে বানিয়ে নিলে ভালো হয়। তাহলে কারণ ওয়াটার কালার খুব দ্রুত একটা পদ্ধতি, এটাতে কাজ করতে করতে এক মাথা থেকে কাজ করতে করতে আরেক মাথায় আসলে শুকিয়ে যায়। তাহলে এটা ঠিক করার জন্য আসলে সবগুলো শেড বানিয়ে নেওয়া ভালো। আমি আর আরেকটা জিনিস ভুল করেছি, সেটা হলো আমি এটা প্রিন্ট করে নেইনি। প্রিন্ট করলে হয়তো আমি কালার আরো বেশি বুঝতে পারতাম, কিন্তু আপাতত আমি চোখের আন্দাজে 5টা শেড বানিয়ে নিয়েছি। আর আপনারা আগে কালার মিক্সিং দেখেছেন, সেখান থেকে আমি 5টা শেড বানিয়েছি। এখানে কোনো সাদা বা কালো কালারের ব্যবহার নেই,
এটা গোলাপির সবচেয়ে হালকা শেড, মানে ম্যাজেন্টা সবচেয়ে হালকা শেড। এখানে হালকা শেডের সাথে আরেকটু ম্যাজেন্টা বাড়ানো, এখানে ম্যাজেন্টার সাথে কিছুটা লাল মিলানো, এখানে ম্যাজেন্টা লাল মোটামুটি সমপরিমাণে দেয়া, আর এটা হলো সবচেয়ে ডার্ক কালার, যেটা হচ্ছে আমাদের খুব কম কম জায়গায় লাগবে, কিন্তু লাগবে। যেমন এই এখানে এই ভাঁজগুলো যদি দেখাতে চান, আউটলাইনগুলো যদি ফুটাতে চান, পুরো ফুল আসলে কমপ্লিট করার পরে আমরা দেখতে পারবো যে আমাদের বেশ কিছু ডার্ক কালারের প্রয়োজন হবে। এসবের জন্য আমার এই কালারটা বানানো। আমি যেহেতু আপাতত আজকে হয়তো বা একটা পাপড়ি বা দুইটা পাপড়ি নিয়ে কাজ করব, ভিডিও এত বড় করা যায় না, সেজন্য আমি জাস্ট এই পাঁচটা কালার বানিয়ে নিয়েছি। আপনারা যদি পুরোটা একদিনে করতে বসেন, তাহলে অবশ্যই আরো বেশি করে কালার মিক্স করে নেবেন এবং আরো বেশি করে বানিয়ে নেবেন। পাতার কালারটাও দিয়ে নেবেন। এই এই অংশে, ফুলের পাপড়ির এই অংশে কিন্তু একটু সবুজ আছে, আপনারা যদি দেখতে পান। এই সবুজ কালারটা যেহেতু আমি বানিয়ে নিইনি, পরে আমি যখন এটা কালার করতে যাব আমাকে বেশ ভালো ঝুঁকি পোহাতে হবে। কিন্তু যেহেতু আপুরা বলেছেন যে ছোট ছোট করে ভিডিও করে দিতে, এভাবে ছোট ছোট করে ভিডিও করে দিলে আপুদের খুব উপকার হয়। এই ছোট ছোট ভিডিও করার জন্যই আসলে আমি কি বলবো, চেষ্টা করছি এক পার্ট এক পার্ট করে করতে, যেন সহজ হয়। তারপরে যদি কোনো ভিডিও বড় হয়ে যায়, আমি আসলে খুবই সরি। লাইভে আসার মতন সাহস আমার নেই, লাইভে কোনোদিনও আসতে পারলে লাইভে এসেই কাজ করব। আর যতদিন না পারছি ততদিন এভাবে একটু ছোট ছোট করে ভিডিও করে দিব। আপনারা এখান থেকে একটু বোঝার চেষ্টা করবেন, কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করবেন। স্যার তো আমাদের সবারই শিক্ষক, উনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন আমি একেবারে পুরোটাই বলবো। আমার এখানে গোপন করার কিছু নাই, ব্যক্তিগত কোনো টেকনিক নাই, সবই স্যারের শেখানো। এখানে দেখেন, দেখে মনে হচ্ছে কিছু সাদা রঙের কাজ আছে, আসলে এখানে কোনো হোয়াইট পেজ ব্যবহার করা হয়নি। এটা অনেক বড় একটা চমক, কারণ হোয়াইট পেজ ছাড়া হালকা কালার তৈরি করা যায়, এটা মানে কি বলবো, অনেক বড় একটা বিষয়। যে যারা স্যারের ক্লাস করেননি, হয়তো এই কালারটা দেখলে মনে করবেন ও এটা তো আসলে সাদা সাথে ম্যাজেন্টা মিশানো, বা এটা কিন্তু ল্যাভেন্ডার একটা ভাব আছে, তাহলে অবশ্যই বেগুনির সাথে সাদা মেশানো। কিন্তু কিচ্ছু না, আসলে এনকে বাইন্ডার নিউটেক্সের যে মিশ্রণটা আমি প্রথমে তৈরি করেছিলাম, ওটা দিয়ে আমি এখানে যে রংগুলো তৈরি করে নিয়েছি, এই রংগুলো, আর হচ্ছে এখানে আমার এমকে বাইন্ডার পানির একটা মিশ্রণ আলাদা করা আছে, এটার সাথে মিশিয়ে মিশিয়ে মূলত এই রংগুলো বানানো। কালার মিক্সিংটা অনেক ইম্পর্টেন্ট, আমি আশা করি আমি বুঝাতে পেরেছি আমি যতটুকু কাজ করেছি। তো চলুন দেখি বাকি পাপড়িতে কাজ করার সময় আমি বাকি কথা বলবো। এই পাপড়িটা শুকানোর পরে আসলে এখন আমি বুঝতে পারছি যে আমার যেই পরিমাণ রং দরকার ছিল সেই পরিমাণ রং আসলে দেওয়া হয়নি। কিছু কিছু জায়গায় সাদা থেকে গেছে, কিছু কিছু জায়গা হয়তো আরেকটু কাভার করতে হতো, এগুলো আমি দেখা গেল এখন বুঝতে পারছি। মাথায় কিন্তু রাখতে হবে যে আমরা হয়তো বা একবারে পুরো এক পাপড়ি কালার শেষ করতে পারবো না, আমাদেরকে দুই তিনটা ওয়ার্ড দিতে হতে পারে। তো আমি এখন এখানে যেটা করব, আমি একটু চেষ্টা করব এসব এসব জায়গায় আরেকটা লেয়ার দেওয়ার চেষ্টা করব। যদি এটাতে কোনো উপকার হয়, আমি একটু দেখি আসলে কি হয়। আমরা একটু গাঢ় শেড আছে এখানে, তাহলে একটু গাঢ় কালার নিয়ে চেষ্টা করব এখানে কাজ করতে। জানি না কতটুকু লাভ হবে, আমরা একটু দিয়ে দেখি, কারণ এখানে গাঢ় কালার আছে। আমি এর আগে কখনোই কোনো ভিডিও করিনি, আমার ইউটিউব চ্যানেল আছে, কিন্তু আমি দেখা গেল শখ করে দুই একটা আর্টের ভিডিও কখনো কখনো করেছি। বেশিরভাগ সময় আমার বিজনেসের অন্যান্য কাজের ভিডিওই সেখানে আপলোড করা হয়, এবং আমি ওখানে কখনোই ভয়েস দিইনি। তো ভয়েস দিয়ে আসলে কাজ করা বা আমি কি করছি সেটা আরেকজনকে বুঝিয়ে বলা, এই এক্সপিরিয়েন্স আমার কাছে একেবারেই নতুন, এজন্য আমার ভুল হচ্ছে অনেক বেশি। আমি অনেক বেশি নার্ভাসও হয়ে আছি। আমি হয়তো বা সবটা বুঝিয়েও বলতে পারবো কিনা আমি জানি না। সেক্ষেত্রে আপুরা আগেই বলেছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করবেন। আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দিতে, নোটিফিকেশন পেলে আমি হচ্ছে সেভাবে কমেন্টের উত্তর দিয়ে দিব। আচ্ছা, এই সাইডে আমাদের হালকা একটা বেগুনির মতো কালার আছে, আমরা এখানে একটা হালকা বেগুনি গুলে রেখেছিলাম, এই হালকা বেগুনিটা জাস্ট আরেকবার একটু টাচ করে দিব, সামান্য ভাবে খুব হালকা হাতে টাচ করে দিব, যেন এই কালারটা আসলে ব্লেন্ড হয়ে যায়। খুব ভালো হতো এই অংশটা ভেজা থাকা অবস্থায় যদি বেগুনি কালারটা করা যেত, তাহলে এটা আরো বেশি ব্লেন্ডেড হতো, যেটা আমি করতে পারিনি। তাহলে আপনারা এই পাখিটা করার সময় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আমি একদম হালকা কালারটা নিয়ে এসব জায়গায় একটু দিচ্ছি, একটু ব্লেন্ডেড হয়।
হালকা করে জাস্ট দিয়ে দেওয়া। তবে এক জায়গায় দুইবার ব্রাশ টানবেন না, যে জায়গায় দুইবার ব্রাশ টানবেন সে জায়গাটাই কিন্তু আপনার শক্ত হয়ে যাবে, কারণ এটাই নিয়ম। আচ্ছা, এবার আমি চেষ্টা করব, ব্রাশটা পানিতে চুবিয়ে রাখছি। এবার আমি চেষ্টা করব, এটা হচ্ছে রাব্বি সুপার জিরো সাইজ ব্রাশ। এটা দিয়ে হচ্ছে আমি একটু একটু ডার্ক আউটলাইন গুলা করে দেখি আমার ফুলটা আসলে কেমন আসে। খেয়াল রাখবেন কোথায় পাপড়ি একটু ভাঁজ করা আছে সেসব জায়গা ভাঁজ করে আউটলাইন করার কিন্তু এখনই সময়। আসলে এখন আপনি যেভাবে দিবেন ফুলের পাপড়ির শেপটা কিন্তু সেরকমই দেখাবে। একটু মনে করে দিবেন যে কোথায় কোথায় আপনি ছেড়ে গেছেন, কোথায় কোথায় একটু সাদা রেখেছেন, আর যেসব জায়গা হয়তো আপনি পরে কাজ করবেন বলে চিন্তা করেছেন সেগুলো একটু খেয়াল করে তারপরে আউটলাইন গুলো করবেন। আমি একদম সবচেয়ে ডার্ক কালারটা নিয়ে আউটলাইন করার চেষ্টা করছি। আমার অনেক হাত কাঁপছে, আমি এমনিতেই খুব ভালো আঁকি এমন না, এর আগে কখনো এরকম ভিডিও করিনি। আমি জানি না হাত কতটুকু স্টেডি রেখে কাজ করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করছি। যে জায়গায় আউটলাইন হালকা আছে সে জায়গায় আউটলাইন খুব হালকা করে দিবেন। পুরো ফুলের মধ্যে আপনি যদি ডার্ক করে আউটলাইন করে দেন তাহলে সেটা কিন্তু দেখতে খুব বাজে দেখায়, এটা করা যাবে না। ছবিতে খেয়াল করবেন কোথায় কেমন ডার্ক করে আউটলাইন করা আছে, সেই অনুযায়ী আউটলাইন করবেন। আর অবশ্যই অবশ্যই পিন করে নেবেন আপনারা, মোবাইলে অনেক সময় অনেক কিছু দেখা যায় না। আমাদের মোবাইলের ডিসপ্লেটাও যেমন ভালো না, একটু বেশি ডার্ক, মানে আমি যে কালারটা দেখছি সেটা আসলে আসল কালার না। তার যখন পরে ক্লাসে হোমওয়ার্ক দেখেন তখন হচ্ছে আমি দেখতে পারি আল্লাহ আমি যে কালার করলাম এই কালারের সাথে তো অরিজিনাল কাজের অনেক পার্থক্য। নিজের কাছেই খারাপ লাগে, কিন্তু আসলে কিছু করার নেই। তাহলে আপনারা হচ্ছে অবশ্যই ফটো পেপারে প্রিন্ট করে নেবেন। এই জায়গাটা একটু সাদা ছিল, এই জায়গাটা আমি ছেড়ে দিয়েছিলাম। তারপরে এখানে আসলে পাখির একটা ভাগ আছে যেগুলো ঠিক করে, এই জায়গায় একদম হালকা করে একটু টেনে দিতে পারেন, মানে আপনি সিরিয়াস আউটলাইনের দরকার নেই, একটু হালকা করে টেনে দেন। এটা শুকিয়ে গেলে কিন্তু রংটা বসবে। কনফিউশন থাকলে প্রয়োজনে শুকাতে দিন, শুকানোর পরে আরেকবার দেখুন যে কালারটা কেমন আসে। আচ্ছা, এই ফুলের কিন্তু গায়ে অনেক হালকা হালকা রোয়া রোয়া আছে। এই রোয়া রোয়া দেওয়ার জন্য পাপড়ি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর একদম জিরো সাইজ, বা যদি আরো কিপ স্মাইলিং এর 00, 000 এরকম সাইজের ব্রাশ উপতি থাকে সেটা দিয়ে হালকা করে আপনি টান দিতে পারেন। আমার কাছে আপাতত তেমন কিছু নেই, আমি চেষ্টা করছি গাঢ় কালারটা দিয়ে একটু একটু করে টান দেওয়ার। আমি জানি না ভুল হবে কিনা। এই যে ঠোঁটটা হয়তো দেখাও যাচ্ছে না, কিন্তু এগুলো আসলে এরকমই হালকা হবে, কারণ ফুলের পাপড়ি খুব কোমল জিনিস। এখানে যদি আপনি কোনো হার্শ টোন দেন সেটা আসলে দেখতে ভালো লাগবে না, বা ফুল আসলে তার নিজস্বতা ধরে রাখতে পারবে না। খুব হালকা হাতে দিতে হবে। এই জায়গাটা ভিজা আছে, এই জায়গাটা আমি এখন কাজ করতে পারবো না। এভাবে আস্তে আস্তে দাগ দিয়ে দিবেন, এই দাগগুলো শুকিয়ে গেলে খুব ভালোভাবে বসবে। যেসব জায়গায় ভেজা আছে সেসব জায়গায় এখন দাগ বসবে না, তাহলে আমরা একটু শুকানোর জন্য অপেক্ষা করি। ফুলের পাপড়ির একটা অংশ শুকাতে শুকাতে আপনি যদি মনে করেন যে না আমি অন্য অংশে কাজ করব কারণ আমার একটু তাড়া আছে, সেক্ষেত্রে আপনি কাজ শুরু করতে পারেন। তবে লক্ষ্য রাখবেন যেই অংশটা একদম রিসেন্ট কাজ করেছেন ওইটা ঠিক আশেপাশে কোনো কাজ করবেন না। যেমন আমি ফুলের এই জায়গাটা একেবারে টাচ করিনি, শুধু আউটলাইন করেছি, তাহলে হয়তো আমি এই পাপড়িতে কাজ করতে পারি, এই পাপড়িটা আমার কাছে সবচেয়ে সেফ মনে হচ্ছে। অথবা আমি এই পেছনের পাপড়িটাতেও কিন্তু কাজ করতে পারি, কারণ এখানে আমি আসলে রিসেন্ট কোনো কাজ করিনি, আর বেশিরভাগ জায়গায় এই পাপড়ি কিন্তু সাদা, তাহলে আমার কাজ খুব কম করতে হবে। চলুন একটু চেষ্টা করে দেখি এখানে কাজ করতে পারি কিনা। এই অংশটা যেহেতু খুব বড়, আমি চেষ্টা করবো রাব্বি সুপার 8 নম্বর ব্রাশ নিয়ে এই জায়গাটা কাজ করতে। আমি কাজ করি এই জায়গায়, আমি প্রথমে এমকে বাইন্ডার দিয়ে, শুধু এমকে বাইন্ডার আর পানি নিয়েছি তুলিতে, আর কিছু না, শুধু এমকে বাইন্ডার আর পানি নিয়ে আমি জায়গাটা টেনে দিচ্ছি। এখানে অনেকখানি জায়গা জুড়ে আসলে সাদা, তাহলে আমি সেভাবেই টেনে নিব।
এসব জায়গায় কিন্তু একটু গাঢ় কাজ আছে, কিন্তু কাজগুলো আসলে ব্লেন্ডেড কাজ। ব্লেন্ডেড কাজ বলে আপনাকে যেটা করতে হবে, ভেজার উপরে কাজটা করতে হবে। আউটলাইন যখন করবেন শুকনার উপরে করতে পারেন, কিন্তু ব্লেন্ড হয়ে গেছে এমন জায়গা যখন কাজ করবেন, আপনাকে কিন্তু ভেজার উপরে কাজ করতে হবে। যেমন এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কিন্তু ব্লেন্ড হয়ে মিশে গেছে। এই ব্লেন্ডেড ভাবটা আনার জন্য আপনাকে ভেজার মধ্যে কালার করতে হবে। আমি দেখি কালার করে বোঝাতে পারি কিনা। ব্লেন্ডেড পার্ট করার জন্য আমি আবার 6 নম্বর ব্রাশটা নিব। আমার কাছে 4 নম্বর তুলি আমি খুঁজে পাচ্ছি না। 4 নম্বর তুলিটা থাকলে খুব হেল্পফুল হতো। আমি একটু এই কালারটা নিই, নিয়ে আমি হালকা করে এখানে টাচ করি। দেখুন এখানে টাচ করার সাথে সাথে রং কিন্তু একা একাই ছড়িয়ে যাচ্ছে। আপনি যেই প্যাটার্নে আপনি ব্রাশ ছোঁয়াবেন, সেই প্যাটার্নেই কিন্তু কাজ হবে। এই জায়গাটা দেখুন আস্তে আস্তে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এটাই আমার দরকার ছিল, এই ইফেক্টটাই আমার দরকার। আস্তে আস্তে ব্লেন্ড হয়ে ও একাই নিচে নেমে আসবে। খুব বেশি ব্রাশ দিয়ে টানাটানি করবেন না। একবার যে জায়গা তুলি ছুঁয়েছেন সেখানে আসলে আরেকবার চেষ্টা করবেন তুলি না ছোঁয়াতে। এটা আমি এখন আয়ত্ত করতে পারিনি, আমার এক জায়গা 2-3 বার এখনো টান দেওয়া হয়, যেই কারণে আমার কাজ সুন্দর হয় না। আচ্ছা, এই জায়গাটা আমি এমকে বাইন্ডার দিয়ে ভিজিয়ে নিইনি, এই জায়গাটা আমি আরেকটু ভিজিয়ে নিই। ভিজিয়ে নিলে রংটা একা একাই আসলে ব্লেন্ড হয়ে যাবে। এটা খুব মজার একটা খেলা। রং একাই ব্লেন্ড হয়ে গেছে, দেখুন আমি শুধু তুলি ছোঁয়ালেই রং একাই ব্লেন্ড হয়ে গেছে। আমার এই ইফেক্টটাই দরকার। এই ইফেক্টটা আসলে ফুলের পাপড়িটা খুব সুন্দর দেখাতে সাহায্য করে। বেশি নেমে গেছি, এখন নিচে আসলে কাজ ছিল না। এই বাহিরের দিকটা একটু বেশি গাঢ়, ভেতরের দিকে যত এসেছে কালারটা তত হালকা হয়েছে। আমি আরেকটু ডার্ক কালারটা নিয়ে বাহিরের দিকে আরেকবার জাস্ট ছুঁয়ে যাচ্ছি, যেন কালারটা আস্তে আস্তে ভেতরের দিকে আসে। এখানে একটা ভাঁজ আছে, এই ভাঁজের পরে ফুলের পাপড়ি কিছুটা গাঢ়, বাকি অংশটা আসলে মোটামুটি সাদাই। তো আমি দেখতে পাচ্ছি না এখানে আসলে অন্য কোনো কালার আছে কিনা। এবার আমি চেষ্টা করব এটাকে শুকাতে দিতে। এটা শুকিয়ে গেলে আমি যখন এই বাহিরের দিকটা আউটলাইন করে নিয়ে আসব, তখন এই ইফেক্টটা চলে আসবে। বাহিরের দিকটা আউটলাইন করলে এই ইফেক্টটা চলে আসবে। আর এটার পেছনের দিকে কিন্তু একটা হালকা পাপড়ি আছে, এটার জন্য কিন্তু একটু জায়গা রাখবেন। আউটলাইন করার পরে এই কাজটা অবশ্যই করবেন না, তখন চেষ্টা করবেন অন্য কোনো পাতা করতে বা এ পাশে কোনো একটা পাতা করে ফেলতে, তাহলে আসলে আর ঘাপলা হবে না আর কি। তাহলে আমরা এইটা শুকাতে দিই। এটা শুকাতে শুকাতে আমরা চেষ্টা করি আর একটা পাপড়ি করতে। আমরা এই পাপড়িটা করব না, আমরা চেষ্টা করব অন্য পাশে, এই পাশের পাপড়িটা করতে চেষ্টা করি। এই পাশের পাপড়িও আসলে গোড়ার দিকে একদম সাদাই দেখা যাচ্ছে, তাহলে আমি ওখানে একটু সাদাই দেব। সাদা দিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখবেন যেন এই ফুলের মধ্যে রং না চলে আসে। চেষ্টা করবেন টান একদিকে দিতে। আমি প্রায় এরকম করে 2 দিকে টান দিই, এটা খুব খারাপ অভ্যাস। 2 দিকে টান দিলে আসলে রং বুঝতে পারে না যে কোন দিকে ব্লেন্ড হবে। আপনি যদি একদিকে টান দেন, তাহলে হচ্ছে রং একটা গতি পাবে, একটা মোশন পাবে যে হ্যাঁ আমাকে আসলে এই দিকেই যেতে হবে। আচ্ছা, আমার মোটামুটি পুরোটা ভেজানো হয়ে গেছে। এই ফুলের একদম গোড়া থেকেই আসলে একটু একটু করে কাজ আছে, আমি একটু ওখান থেকেই শুরু করবো হালকা হালকা কাজ করা। আমি একটু একটু করে জাস্ট ছুঁয়ে যাচ্ছি, যেন একা একাই ব্লেন্ড হয়। যত উপরের দিকে যাচ্ছে কালার তত ঘন হবে। বাইরের দিকে পাপড়ি সবচেয়ে বেশি ঘন। এটার আবার পুরো পাপড়িও একই রকম কালার এমন না, কোথাও একটু গাঢ় কালার আছে, কোথাও একটু হালকা কালার আছে। মানে ফুল আসলে দেখতে যেরকম হয় রহস্যময়। আপনিও চেষ্টা করবেন সেভাবে গাঢ় কালার হালকা কালার মিলিয়ে মিলিয়ে কাজ করতে, তাহলে দেখবেন ফুলের এই শেপটা চলে এসেছে। জায়গাটা একটু বেশি ডার্ক সব পাতার তুলনায়। আমি আপাতত এরকম করলাম। এটা শুকিয়ে গেলে আউটলাইন দিলে এটার কালারটা আরো সুন্দর হবে। চাইলে আর একটু কালার সব জায়গায় ছুঁয়ে দিতে পারেন, তাহলে একটা শেডিং হবে।
খেয়াল রাখবেন যেসব জায়গা সাদা আছে সেসব জায়গা যেন সাদা থাকে। আচ্ছা, এটা গোড়ার দিকে রং নেই, তাহলে আমি গোড়ার দিকে রং দিব না। এবার আমি আর এই পাপড়িতে কাজ করব না, আমি চেষ্টা করতে পারি উপরের এই পাপড়িটাতে কাজ করার। এই পাপড়িটাও শুরুর দিকে মোটামুটি সাদা, কিন্তু খুব বেশি না, বেশিরভাগ অংশই আসলে কাজ করা, কিন্তু ব্লেন্ডেড কালার। তাহলে আমি এই জায়গাটা একটু কাজ করি। দেখুন এনকে বাইন্ডারের এখানে দেওয়ার পরে তুলির ছোঁয়ালে অটোমেটিক কালার ছড়ায়, মানে যে ডিরেকশনে দিয়েছেন সেই ডিরেকশনে। এই জায়গাটা একটু বেশি গাঢ় এই জায়গার তুলনায়, আমি এই জায়গাটা একটু বেশি গাঢ় করে দিব। এখন দেখে হয়তো রঙের খুব বেশি পার্থক্য মনে হচ্ছে না, অথচ আমি কিন্তু দুটো কালারই ব্যবহার করছি। এরকম কনফিউশন আসলে শুকাতে দিবেন, শুকালেও জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই পাপড়িতে আমি এখন আর কাজ করব না, এটা কিছুটা শুকিয়ে এসেছে, দেখি এটাতে আউটলাইন করতে পারি কিনা, আউটলাইন করলে কেমন দেখায়। আউটলাইনের জন্য আমি একেবারে ডার্ক কালারটা ব্যবহার করছি। হালকা হাতে মাধ্যমে আমি আউটলাইন করে দিব। আমি যে এলাকায় থাকি আমার বাসার কাছে বাজার, আবার এখান থেকে আসলে ভারী ভারী ট্রাকও যাওয়া আসা করে, বাইরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, অনবরত শব্দ হয়। এসব কারণে ভিডিওতে কখনো ভয়েস ওভার দিতে পারি না। আবার আমার কাছে আমার ভালো কোনো ডিভাইসও নেই যেটা দিয়ে হচ্ছে আমি মানে নয়েজ ক্যান্সেল করে ভিডিও আপলোড করব। আবার এই ভিডিওকে ফাস্ট ফরওয়ার্ড করে আমি পরে ভয়েস দিব, আমি আসলে সব কাজ ভালো পারি না। এগুলো যেসব আপুরা করতে পারেন তারা হয়তো আপনাদেরকে আর একটু হেল্প করতে পারবেন। আমার পক্ষ থেকে আমি যতটুকু পাচ্ছি করছি। এইখানে আমি দেখতে পাচ্ছি হালকা একটা টান আছে, হালকা টানটা আমি দিয়ে দিব খুব হালকা হাতে। অন্যান্য আউটলাইন হচ্ছে কিন্তু এটা হালকা হবে। এই যে সাদা আর গোলাপির মাঝখানে যে একটা ভাগ, এটা এমন ভাবে ছুঁয়ে দিবেন যেন ফুলের পাপড়ি মতো আর কি দেখা যায়। এমন বেশ কিছু দাগ আছে, হালকা হালকা করে টেনে দিতে পারেন, খুব হালকা হালকা করে ছুঁয়ে দিবেন। আপনি যে ডিরেকশনে এই দাগগুলো দিবেন ফুলের পাপড়িগুলো কিন্তু সেরকম মনে হবে। এই ডিরেকশনগুলো সেভাবে দেওয়ার চেষ্টা করবেন, হালকাভাবে কাজ করবেন, বেশি কাজ করার দরকার নেই। এই তো, তাহলে এটা হয়ে গেল এই পাপড়ি। এই পাপড়িটা শুকালো আমি হয়তো এটা আউটলাইন করবো, এটা শুকালো হয়তো এটা আউটলাইন করবো। এই তো আপুরা আমি আসলে এভাবেই পুরো কাজটা করব, সম্পূর্ণ কাজের ভিডিও আসলে হয়তো আমি করব না। আচ্ছা, এখানে কেন কালারটা ডিফারেন্ট হলো? আমি গতকালকে যখন জবার কাজ করেছিলাম তখন 6 নম্বর তুলি আমি পানিতে চুবিয়ে রেখেছিলাম এবং হালকা একটু ধুয়ে কাজ করতে চলে এসেছি। ওই তুলিতে আমার হলুদ রং লাগানো ছিল, আমার একেবারেই খেয়াল নেই। তুলিটা নিয়ে আমি যখন গোলাপিটাই চুবাই আমি ফিল করতে পারিনি যেখানে ডিফারেন্ট কালার আছে, এই কারণে এই জায়গাটা আমার কমলা হয়ে গেছে। তাহলে অবশ্যই প্রত্যেকবার কাজ শেষে ভালো মতো পানি দিয়ে তুলিটি ধুয়ে রাখবেন। কোনো রকম কনফিউশন থাকলে হালকা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশের মধ্যে তুলিটা জাস্ট সেরকম করে একটু হালকা করে নেড়ে, কারণ এই পশমগুলো কিন্তু খুব পাতলা হয়, এগুলো দিয়ে আপনি জোরে জোরে ঘষা দিয়ে পরিষ্কার করতে পারবেন না অ্যাক্রিলিক ব্রাশের মতো। একটু হালকা করে পরিষ্কার করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে তুলি ক্লিয়ার থাকবে। তুলি ক্লিয়ার হওয়ার পরে প্রয়োজনে একটা সাদা টিস্যুতে মুছে নেবেন। সাদা টিস্যুতে মুছলে দেখতে পারবেন তুলিতে আর কোনো রং আছে কিনা। তাও যদি আরো শিওর হতে চান একবার পানিতে চুবিয়ে বাড়তি কোনো কাপড়ে একবার টান দিয়ে দেখবেন তুলিতে কোনো রং আছে কিনা। তুলিতে অন্য কালার থাকলে কিন্তু এরকম রেজাল্ট হয়ে যাবে। আমার পুরো ফুলটা এখন এরকম সুন্দর ম্যাজেন্টা কালার হবে, অথচ মাঝখানে কিন্তু এরকম কমলা হবে, তাহলে পুরো এগুলো করা যাবে না। যদি আমি আর ভিডিও করতে পারি তাহলে আমি আপলোড করবো, আর যদি ভিডিও করতে না পারি তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এই ফুলের কাজটা করেছি। ভালো থাকবেন সবাই।